ঠিক আছে। এখন আমরা যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি, আমরা কি আহ, বুঝতে পারতেছি যে আসলে এই একটা সাইকেল দেওয়া আছে। সাইকেলটা প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা কি ব্যাপারটা বুঝি? অনেকে না বুঝি না। সংক্ষেপে যদি বলি, আমরা এটা পিডিসিএ সাইকেল এস ফোর স্টেজ, এখানে যেটা লেখা আছে পাশাপাশি যে ব্যাপারটা হচ্ছে পিডিসিএ এটা কি আসলে, আমরা পিডিসিএ সাইকেল কেন আমরা কভার করব, বা আমাদের এই ধরনের একটা সাইকেল, এই সাইকেলটার মিনিংটা কি আমরা কি বুঝি অনেকেই? না স্যার, যদি একটু ক্লিয়ার করতেন। আমি ক্লিয়ার করবো অবশ্যই। আপনাদের কোনো মন্তব্য থাকলে দেখা যাচ্ছে কি আপনারা যখন ফ্রিলি, মানে ওপেন মেন্টালিটি হবেন, বা খুব মুক্ত মনা হবেন, চিন্তার জায়গাটা কিন্তু, পরিধিটা বাড়বে। এই জন্য কিন্তু আপনাদের এই থিঙ্কটা করতে দেওয়া। বুঝতে পেরেছেন? আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে আসলে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, হ্যাঁ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, বা পিডিএ সাইকেল কি, পিডিসিএ সাইকেলটা কি, আমি এগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো। তো এখানে যেটা আমরা ধারণা করতেছি, মোটামুটি কারোর কোনো অ্যাজাম্পশন থাকলে একটু বলতে পারেন। অ্যাকুরেট হওয়ার দরকার নেই, আপনাদের যদি কোনো অ্যাজাম্পশন থাকে, না ব্যাপারটা এরকম হতে পারে, আপনারা শেয়ার করতে পারেন। এনিওয়ে, প্ল্যানটা হচ্ছে আমরা যে কোনো কাজ করার পূর্বে আমরা কিন্তু একটা পরিকল্পনা করি। পরিকল্পনা করার পরে আমরা কিন্তু সেটা করি, তাই না? আপনারা একটা ট্রেনিং এ অ্যাটেন্ড হওয়ার জন্য প্ল্যান করছেন না, আমরা এসিআর এর কোনো একটা কোর্স যদি হয়, সেই কোর্স থেকে আমরা কি শিখতে পারবো এবং কি শিখে তার বাস্তবায়ন কতটুকু কাজে লাগাতে পারবো, আহ সেগুলি কিন্তু আমরা সাধারণত চিন্তা নিয়ে আমাদের ট্রেনিং এ আমরা জয়েন্ট হয়েছি, বা আমরা পার্টিসিপেন্ট হিসাবে আমাদের নেম লিস্ট এমএসসিটি কে দিয়েছি। এমএসসিটির মাধ্যম দিয়ে আপনারা ট্রেনিংটা পাচ্ছেন আজকে, রাইট? হ্যালো, হ্যাঁ স্যার, জি শুনছি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন তো? জি জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ডান। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা এমএসসিটির মাধ্যম দিয়ে যে আমরা নেম লিস্ট পাঠিয়েছি, নেম লিস্ট পাঠানোর পরে একটা পার্টিসিপেন্ট লিস্ট হয়েছে, দেন আমরা কিন্তু একটা ট্রেনিং ব্যাচ আমরা কন্টিনিউ করতেছি, তাই না? সেটা কিন্তু এরকম। এখন এরকম যখন আমরা করছি, নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছি। পরিকল্পনা করার পরে সেটা কিন্তু আমরা কি করতেছি, যে আমরা বাস্তবায়নে আমরা ট্রেনিংটা এখন নিচ্ছি বা দিচ্ছি, রাইট? দেন কি হচ্ছে, আমরা যে ট্রেনিংটা লার্নিং করতেছি, লার্নিং এর পরে আমাদের কি হবে, আমরা যে কাজটা করতেছি এটা যদি আমাদের এই লাইফটাই এখন চিন্তা করি, ইমাজিন করি, তাহলে যেটা দেখতে পাবো, আমরা যে ট্রেনিংটা অ্যাটেন্ড করতেছি, ট্রেনিংটাতে অ্যাটেন্ড করার ফলে আমরা যে কনসেপ্ট গুলি পাচ্ছি, কনসেপ্ট গুলি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করতেছি, বা আমরা আমাদের নলেজটাকে জানা, লার্নিং এর পরে আমরা কি করতেছি সেটা জব লাইফে সেটা আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব বা চেষ্টা করতেছি। আপনারা হয়তো এর আগে আরো কয়েকটা 4-5টা ট্রেনিং এ অ্যাটেন্ড হয়েছেন এসিআর ব্যাচে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো জি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এইখানকার এই আজকের ট্রেনিং সেশনের পরে আপনারা যখন অনেক কিছু জানতে পারবেন, তখন সেটা কি করবেন, আপনারা বাস্তবে চেক করবেন যে চেকটা কি হতে পারে। এই চেকটা হলো যে বাস্তবে কতটুকু আপনাদের কাজে লাগতেছে। দেন যদি কাজে লাগে, হ্যাঁ অবশ্যই এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা সেটা আরো একটা সাস্টেইনেবল বা সাস্টেইন চিন্তা করবেন, না আমার, হ্যাঁ, যতদিন এই কাজটা করতে হবে ততদিন কিন্তু আমার এই ফর্মেটে চলতে হবে বা আমার এই ফর্মুলায় চলতে হবে। ডেফিনেটলি কিন্তু আপনার আইডিওলজিতে তখন এই জিনিসটা কাজ করবে যে না, হ্যাঁ, আমাকে এই কাজটা এভাবেই করতে হবে। আমি একটা এমএসসিটি থেকে ট্রেনিং নিয়েছিলাম, সেখানে এনার্জি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বা ইলেকট্রিসিটি গ্যাস কনজাম্পশন কিভাবে টার্গেট নিয়ে রিডিউস করে, বা কিভাবে ক্যালকুলেশন করে, হ্যাঁ, বা কিভাবে ওয়াটার ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্টেশন করা যায়, এগুলি কিন্তু আপনারা তখন কিন্তু বাস্তবে যেটা করবেন সেটাই হলো গিয়া
অ্যাক্ট, ঠিক আছে? যখন দেখবেন না এটা ফ্রুটফুলিও না, তখন যেমন এমএসসিডির একটা আহ, আহ, দুর্নাম হবে যে না আমি একটা ট্রেনিং এ অ্যাটেন্ড হয়েছি, আমি শিখতে পারি নাই কিছু, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমরাই লুজার হব। তো এজন্যই কি হবে, যে আমাদের ফ্রুটফুলিও ট্রেনিংটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য আমরা চেষ্টা করব যে না, হ্যাঁ এমএসসিটির মাধ্যম দিয়ে যে ট্রেনিংটা আপনারা নিয়েছেন এটা ফ্রুটফুলিও যেন একটা রেজাল্ট আপনারা পান। এক্ষেত্রে আমাদের কি হবে, হয় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে, ইমপ্রুভমেন্ট। তো এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যখন আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা সেই কাজটার ভিতরে কখনো এঙ্গেজ থাকবো না। তো এখানে যেটা হয় আমাদের, যে কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্ট, অবশ্যই আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে এইভাবেই দেখবো। আমরা ট্রেনিং এর মাধ্যম দিয়ে বিষয়টা বোঝালাম। এখন আমার যে কোনো কাজের পূর্বে ফ্যাক্টরিতে আমাকে প্ল্যান করতে হবে, সেটা করার জন্য প্ল্যান করতে হবে, এবং পরবর্তীতে যদি আমার টার্গেট ঠিক থাকে তাহলে আমি সেটা করব। দেন আমি চেকিং এ যাব, অ্যাক্টে যাব, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অর স্টপ, রাইট? তো এই ওয়েতে যখন আমরা চলবো, এই ওয়েটা হলো পিডিসিএ সাইকেল। এই পিডিসিএ সাইকেলটা তো আমরা বুঝতে পেরেছি, রাইট? জি জি, বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আমার আরো যে চ্যাপ্টার গুলি আছে আমি স্টেপ বাই স্টেপ যাব। স্টেপ বাই স্টেপ যাওয়ার সময় যেটা আমি লক্ষ্য করব, আপনাদের নিশ্চয়ই রেসপন্সটাও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আপনারা যদি না বুঝতে পারেন বা কোথাও যদি ব্রেকডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমি জিনিসটা কিন্তু আপনাদের রেসপন্স না হলে বুঝতে পারবো না, কেমন? অতএব আপনারা রেসপন্স করবেন অ্যাকুরেটলি। এখন যেটা আমি দেখতে পাচ্ছি, বা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এনার্জি ম্যানেজমেন্ট পলিসি, একটা ওয়ার্ড ফাইল, ওয়াটার ম্যানেজমেন্ট এসওপি, আমি কিন্তু দুটাই এখানে রেখেছি। তো আমরা এই ওয়ার্ড ফাইলগুলি দেখব, দেখার পরে যেটা করব, কম্পেয়ার অ্যাচিভমেন্ট স্ট্যাটাস এনার্জি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এক্সেল ফাইল, সেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারতেছি বেজ ইয়ার থেকে, অথবা কোনো টার্গেট ইয়ার থেকে, কারেন্ট ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা কি এগুলি বুঝি আসলে? কারেন্ট ইয়ার কি, অ্যাচিভমেন্ট কি, কার সাথে কম্পেয়ার করব, কি স্ট্যাটাসকে কম্পেয়ার করব? জি না, বুঝি না এগুলা। যিনি ইসিআর ভাই আছেন, আপনি কি মোটামুটি কিছু ব্যাপার বুঝতে পারতেছেন যে আসলে আমরা কি কম্পেয়ার করব, অ্যাচিভমেন্ট করব, কিসের সাথে আসলে ম্যানেজমেন্ট গুলি হবে এগুলি? হ্যালো, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে জি, পারছি স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে যেটা করব আমরা এর পরবর্তীতে, তারপরে আমি ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে আপনাদের টোটালটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেন আমাদের ইনিশিয়াল স্টেজ থেকে লাস্ট স্টেজ কি হবে, ওভারঅল একটা কনসেপ্ট আপনারা পান, ঠিক আছে? তো সেই পর্যায়ে যে থাকবে কোশ্চেন এন্ড অ্যান্সার, আপনাদেরকে আমি সেভাবে প্রেজেন্টেশনটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, বা আপনারা কতটুকু ডেভেলপ করতে পেরেছেন, এটুকু আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব আর কি, কেমন? তাহলে আমি মোটামুটি এখন ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে একটা এসওপি কিভাবে হয় এনার্জি ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্টের উপরে, কেমন?
আমরা কি এটা দেখতে পাচ্ছি, এবিসি লিমিটেড টিওয়াইজ এর গাজীপুর? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে ডান। এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে, আপনার যে যে কোম্পানিতে থাকবেন বা কোনো কোম্পানিতে যদি কেউ জয়েন করেন, হ্যাঁ, সেখানে আপনার এরকম একটা এসওপি করতে হবে। কিসের জন্য করতে হবে এখানে কিন্তু লেখা আছে, এসওপি ফর অল ওয়াটার সোর্স ইউজ। ঠিক আছে, এটার পাশাপাশি আপনাদেরকে এনার্জি ম্যানেজমেন্টের যে এসওপিটাও আমি দেখাবো। দেন আপনারা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন যে না, হ্যাঁ, এক একটা ফরম্যাট এক এক ধরনের হওয়াই বা হতে পারে, এক্ষেত্রে আমাদের করণীয় কি। হ্যাঁ, তো এখানে যেটা লেখা আছে, আপনার প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আপনারা একটু লক্ষ্য করেন মনোযোগ দিয়ে। এটা হলো একটা ফ্যাক্টরি। সেখানে কি হচ্ছে, যে একটা এসওপি করতেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কিসের হতে পারে? মনে করেন আপনার বাসায় একটা ফ্যান আছে, ফর এক্সাম্পল আপনার বাসায় যখন ফ্যানটা আছে, এটা চালানোর জন্য আপনাকে ইনিশিয়ালি কি করতে হবে? আপনার ইলেকট্রিক কানেকশন থাকতে হবে। ইলেকট্রিক কানেকশন থাকার পরে আপনি যে কানেকশনটা দিবেন, সেখানে একটা কমপ্লিট একটা সুইচ থাকতে হবে, যেখানে আপনার কোনো ধরনের হ্যাজার্ড থাকবে না। এই হ্যাজার্ডটা কোন টাইপের হতে পারে? আপনার ইলেকট্রিক হ্যাজার্ডটা হতে পারে। এখন ইলেকট্রিক হ্যাজার্ড যদি থাকে, ফর এক্সাম্পল ব্রোকেন সুইচ, সেক্ষেত্রে আপনার কি হবে, যে আপনার হাতে যদি লাগে, শক্ট হয়, তাহলে আপনি কিন্তু আহ, একটা হ্যাজার্ড ফেস করতেছেন, ইলেকট্রিক হ্যাজার্ড, যে হ্যাজার্ডে আপনার সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য আমরা যে কোনো ধরনের কাজ করার পূর্বে একটা এসওপি স্ট্যান্ডার্ড করব, যেটার কাজ হলো অপারেটিং প্রসিডিউরকে মেনটেন করবে। আমরা সবাই জানি যে না, আমরা ছোটবেলায় থেকে বাসা থেকে কি জেনেছি, না হ্যাঁ, আমরা কোনো ইলেকট্রিক কানেকশন যখন দিব, আমাদের প্রিকশনারি থাকতে হবে, পূর্ব প্রস্তুতি থাকতে হবে, আমাদের টেস্টার নিয়ে কাজ করতে হবে, বা আমরা যখন একটা কানেকশন দিব সেখানে আমরা একটা জয়েন্ট থাকবে, যেখানে হ্যাঁ উপরে টেপ থাকবে। ঠিক আছে, এই ধরনের স্টেটমেন্ট গুলি নিয়ে আমরা একটা এসওপি করব, যে এসওপির ভিতরে আমরা বুঝতে পারবো না ডেফিনেটলি এটা আমাদের সেফ সাইডে থেকে কাজ করার কোনো একটা ওয়ে। তো এখানকার এসওপিটা একটু ডিফারেন্ট। এই এসওপিটা হলো, আপনি যে পানিটা ইউজ করবেন ফ্যাক্টরিতে, সমস্ত পানির সোর্স কোথা থেকে আসতেছে এবং কিভাবে আপনারা ইউজ করতেছেন, এবং ইউজ করার পরে এটা কোনভাবে এই প্রসেসটা আমরা ডেভেলপ করতে পারতেছি, এগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেকটা পলিসির একটা সিস্টেম থাকবে বা একটা এসওপির ইফেক্টিভ ডেট থাকবে। আপনি এই তারিখ থেকে এটা স্টার্ট করছেন, ডেট অফ রিনিউ যেটা, হ্যাঁ, রিনিউ কততে করছেন, এসওপি নাম্বার থাকবে, যেটা যেটাকে মেনটেন করবে। হ্যাঁ, এটা ওয়াটার ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার, মানে এই এসওপি নাম্বারটা কি দিয়ে, কোন ধরনের ইন্ডিকেট আপনি ব্যবহার করে এটা সহজে বুঝতে পারবেন, সেই হিসাবে আপনি এখানে লিখতে পারবেন। দেন যেটা থাকবে, এটার জন্য একজন রেসপন্সিবল থাকবে, রেসপন্সিবল পারসন ফর পারফর্ম অফ এসওপি। দেন রিভিশনটা হলো কততম রিভিশন এটা। এটা যদি মনে করেন আমি 2024 জানুয়ারি মাসে স্টার্ট করেছি, বা মার্চ মাসে স্টার্ট করেছি, বা জুন থেকে স্টার্ট করেছি, তাহলে ডেট অফ যেটা থাকবে ইফেক্টিভ ডেট, সেটা আপনি ওই তারিখ থেকেই দিবেন। তবে ইফেক্টিভ ডেটটা যেন আপনার কর্মদিবসের ভিতরে থাকে। রিনিউ যদি করেন, তাহলে আপনার এটা রিনিউ ডেট কখনো ইফেক্টিভ ডেটের আগে হতে পারবে না। বুঝতে বুঝতে পেরেছেন? তো ডেট অফ রিনিউ যেটা থাকবে, এটাও ডেফিনেটলি আপনার যে ফর্মুলায় থাকবে। ডেট অফ রিনিউ সিস্টেমটা হলো আপনার যে প্রতি 1 বছর অন্তর অন্তর আপনি এটা রিনিউ করতে পারেন, এবং সংযোজন বা বিয়োজন করতে পারবেন। এবং সংযোজন বা বিয়োজনের সময় এটা একটা রিভিশন দিতে হবে, যে আপনার রিভিশন নাম্বার 3 or 2 or 1। হ্যাঁ, বা এটা হলো গিয়ে আপনার ইনিশিয়াল স্টেজ। ঠিক আছে, এগুলো আপনারা মেনশন করতে পারবেন। দেন এখানে আরো যেটা দেখা যাচ্ছে, পেজ নাম্বার 1 to 5 or 1 to 20, বা অ্যাবাভ 1 to 20। দেন এটা হলো পলিসি। পলিসিটা কিসের জন্য? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রেসিপি সেট of step-by-step instruction complied by an organized to help worker, workers carry out complex routine operation। একটা দেখা যাচ্ছে ডিফিকাল্ট একটা সিস্টেমে কাজ করতেছেন, এই ডিফিকাল্ট সিস্টেমের কাজটাকে আপনি স্টেপ বাই স্টেপ কি করবেন, কমপ্লাই করতে পারবেন,
হ্যাঁ, প্রপার ওয়েতে সেটা একটা এসওপির মাধ্যম দিয়ে। এটার পারপোজ কি? পারপোজ অফ দ্য এসওপি ইজ টু সিকিউর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং টু ট্র্যাক অল সোর্স অফ অর্ডার ইউজ ইন ইউর ফ্যাসিলিটি। আপনি যে প্রিমিসিসে বা যে ফ্যাক্টরিতে যে ফ্যাসিলিটিতে আপনি কাজ করবেন, এই ফ্যাসিলিটির টার্গেটটা হবে যে সিকিউর, যে সিস্টেমটা সিকিউর সিস্টেমের উপরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। কোথাকার আন্ডারস্ট্যান্ডিংটা? এই আন্ডারস্ট্যান্ডিংটা হবে পুরো প্রিমিসিসে একটা সোর্স নিয়ে, যে সোর্সে আপনি ওয়াটার ইউজ করতেছেন, দ্যাটস মিন ওয়াটার কনজাম্পশনটা বা এনার্জি কনজাম্পশনটা। ঠিক আছে, স্কোপটা হবে আপনার পুরো প্রিমিসিস এর উপরে। ঠিক আছে, কারণ এটা তো দেখা যাচ্ছে শুধুমাত্র আপনি ডোমেস্টিক পারপাস ইউজ করতেছেন তেমন না। তখন বিষয়টা আসবে ইটিভির উপরে, ডোমেস্টিক ওয়াটারের উপরে, আপনার রেইন ওয়াটার হারভেস্টিং যদি থাকে রেইন ওয়াটার হারভেস্টিং এর উপরে। হ্যাঁ, আপনার আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার এক্সট্রাকশন করতেছেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের উপরে। দেন যে রেসপন্সিবিলিটিস, এই রেসপন্সিবিলিটিটা কার উপরে থাকবে? টু টেক প্রপার অ্যাকশন ফর ট্র্যাকিং অল সোর্স অফ ওয়াটার ইউজ ফ্যাক্টরি প্রিমিসেস। ঠিক আছে। আচ্ছা, মেথড যেটা থাকতেছে, মেথড ফার্স্ট নিড টু নো আন্ডারস্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর ডায়াগ্রাম সিস্টেম। এখানে দেখা যাচ্ছে কি একটা অপারেটিং ফ্লো ডায়াগ্রাম বা চার্ট দেওয়া হয়েছে একটা প্রিমিসেসে। এটা এটা আপনি আপনার মতো করে এখানে বানিয়ে নিতে পারবেন। একটা ওয়ার্ড ফাইল নেন বা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে আপনি প্রত্যেকটা স্টেপ আপনি আপনার মতো করে আপনার একবারে শুরু থেকে আহ, মানে কোন ভাবে কাজটা আসতেছে, কাজটা আসার পরে কিভাবে কোন প্রসেস গুলা আপনার ফ্যাক্টরিতে হচ্ছে, ফ্যাক্টরি থেকে কিভাবে আপনি ফাইনাল শিপমেন্টে যাচ্ছেন, এই প্রসেসটা এখানে নিতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং টু দ্য সোর্স অফ সিস্টেম অফ ওয়াটার ফ্লো ডায়াগ্রাম। ওয়াটার ফ্লো ডায়াগ্রামে যেটা আমাদের বুঝতে হবে, ওয়াটার ফ্লো ডায়াগ্রামে আমাদের যেটা বোঝা থাকবে, ওয়াটার ফ্লো ডায়াগ্রামটা দেখেন এখানে যে কোনো একটা পাম্পের মাধ্যম দিয়ে কি হচ্ছে, যে একটা ওয়াটার লাইন গিয়েছে ফায়ার হাইড্রেন্ট একটা, হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার থেকে যখন পানি নিচ্ছে, একটা যাচ্ছে ফায়ার হাইড্রেন্ট আর একটা যাচ্ছে ওভারহেড ট্যাঙ্কে। এখন ওভারহেড ট্যাঙ্ক থেকে যাচ্ছে কোথায়? পিউরিফায়ারে যাচ্ছে, সুইমিং পুলে যাচ্ছে, আনাদার। হ্যাঁ, এখানে ইটিপি নাই, বাট ইটিপি তে যাচ্ছে কোন জায়গা থেকে? আপনার ওয়েস্টেজ ওয়াটারটা এখানে তাহলে কি হবে, হয় ডাইং হবে বা ওয়াশিং হবে। এগুলা সেকশন থেকে যখন আপনার পানিটা যাচ্ছে তখন আপনাদের কি করতে হবে? এইগুলা এটার ভিতরে অ্যাড করে দিতে হবে। এই অ্যাডটা করবে কে? আপনার নিজেকে অ্যাড করতে হবে, নিজেই টাইপ করে। দেন আন্ডারস্ট্যান্ডিং হবে যে না, আপনার এই যে পুরো প্রসেস বা এই সিস্টেমটা একটা নির্দিষ্ট ওয়েতে যাচ্ছে, যে ওয়েটাতে অ্যাট এ গ্লান্স দেখলেই বোঝা যাবে যে এটা একটা ফ্লো ডায়াগ্রাম। কিসের ফ্লো ডায়াগ্রাম? এটা একটা ওয়াটার ফ্লোগ্রাম ডায়াগ্রাম, ওয়াটার ফ্লো ডায়াগ্রাম। হ্যাঁ, যেখানে কনসেপ্টটাই থাকবে আপনার পুরো ফ্যাক্টরি ওয়াটারটা কিভাবে সার্কুলেট হচ্ছে বা এনার্জি কোনভাবে সার্কুলেট ডিস্ট্রিবিউশন হচ্ছে, এভাবে বিষয়গুলি আসবে যেন এট এ গ্লান্সে আমরা বুঝতে পারি। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, এখন আমি যে ফ্লো ডায়াগ্রামটা করেছিলাম, ফ্লো ডায়াগ্রাম করার পরে এখানে দেখা যাচ্ছে মান্থলি ওয়াটার কনজাম্পশনকে নিয়ে আসতেছি কিসে? আমি নিয়ে আসতেছি এটা মিটার কিউবে। হ্যাঁ, আমি টোটালের ঘরে আমি ইউনিটটা দিয়েছি যে এটা আমি মেজার করতেছি মিটার কিউবে। এটা ইয়ার ছিল 2021, আমি 21 না লিখে আমি এটা 2023 লিখতে পারতাম। হ্যাঁ, সেখানে পুরো 12 মাসের একটা ডাটা পেতাম। তো টোটাল যে ডাটাটা পাওয়ার পরে এখানে এত মিটার কিউব হয়েছে আমার টোটাল কনজাম্পশন। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ফিগার 3 দেওয়া হয়েছে মান্থলি ওয়াটার কনজাম্পশন ডাটা মিটার কিউবে। আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ডায়াগ্রাম হ্যাভ টু নো ওয়াটার রিস্ক লেভেল ইন আওয়ার ফ্যাসিলিটি। ঠিক আছে, আমরা এখানে যে মজার ব্যাপারটা দেখবো, হ্যাঁ, যে এই ডায়াগ্রামটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখবো। এখানে আপনার যে কোনো একটা লোকেশন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ওই এরিয়াতে ওয়াটার লেভেলটা কোন লেভেলে আছে। ঠিক আছে, রিস্ক লেভেলে আছে না ডেঞ্জার হাই রিস্কে আছে,
হ্যাঁ, না মিডিয়াম রিস্কে আছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। এটা আমি আপনাদেরকে একটা লিঙ্কের মাধ্যমে ব্রাউজ করে দেখাবো। এইটা সেখানে স্যার পানির দেখতে রিস্ক লেভেল পারবেন স্যার আমরা দেখেছি যে, আমরা। দেখেন, জি জি, স্যার পানির রিস্ক লেভেলটা স্যার আগের হি ক্লাসে আমাদেরকে স্যারে দেখাইছিল আর কি, মানে কোনো ওই একটা প্ল্যাটফর্মে গিয়ে, অনলাইন প্ল্যাটফর্মে আচ্ছা, গিয়ে দেখাইছিল। তাহলে মোটামুটি তো আমরা বুঝতে পারতেছি, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমার সোর্স এর উপরে এখন ডেস্টিনেশন থাকবে। দেন একটু ক্যালকুলেশন অফ সোর্স ওয়াইজ ওয়াটার কনজাম্পশন। হ্যাঁ, আমার ওয়াটার সোর্স কয়টা ছিল? আমার ওয়াটার সোর্স ছিল একটা। তাহলে আমার এখানে 100% আমি একটা দিয়েছি। সেই সোর্সটা কি? সোর্সটা ছিল গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার আমরা? এখন এখানে যদি রেইন ওয়াটার হারভেস্টিং করা থাকে তাহলে রেইন ওয়াটার হারভেস্টিং একটা পয়েন্ট আসবে। দেন আরেকটা ব্যাপার থাকবে, যদি আপনি কি করেন এটা, মনে করেন রিসাইকেল করেন, তাহলে রিসাইকেলের একটা পার্সেন্টেজ থাকবে। তখন দেখা যাচ্ছে কি আপনার ওয়াটার সোর্স র্যাঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যেটা পেলাম এখন ওয়াটার সোর্স র্যাঙ্কিং, ঠিক আছে? আমার র্যাঙ্কিং এ আমার কোনটা 100%, কোনটা 0%, কোনটা 50%, কোনটা 25% হবে। আমরা এখানে যখন ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা পাই গ্রাফের মাধ্যমে বুঝতে পারবো যে এটার পার্সেন্টেজ এত। এই বামে এটা। Then identifying the understanding utility mapping system that how much water is used in different areas, ঠিক আছে? আমার টোটাল 100% যেহেতু সোর্স র্যাঙ্কিং পেয়েছি, তখন আমার এখান থেকে যে ইয়াটা থাকবে, মানে ইন্ডিভিজুয়াল বা যদি বলি সেপারেশন ওয়েতে ক্যালকুলেট করি যে আমাদের কোথায় কতটুকু ইউজ হচ্ছে, ইউটিলিটি পারপাস, ডাইনিং পারপাস, ডোমেস্টিক পারপাস, ঠিক আছে? আমরা কিন্তু ইজিলি আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসতে পারবো যে আমার আহ, মানে ডিফারেন্ট এরিয়াতে কোথায় কত পার্সেন্ট ইউজ হচ্ছে। আচ্ছা, দেন আমার কোন কোন ফ্লোর বা কোন কোন সেকশন কতটুকু করে ইউজ করতেছে আমি কিন্তু ইজিলি বের করতে পারবো যে আমার এই সেকশনটা এত পার্সেন্ট ইউজ হচ্ছে। জাস্ট সেটাই এখানে দেওয়া আছে। আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আর একটা ব্যাপার হলো যে আমি পিডিএফ আকারে আপনাদের এই ডকুমেন্টসটা আমি আপনাদেরকে শেয়ার করব। যদি কোনো মানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন মনে হয় বা দেখা যাচ্ছে আপনার আদার্স কোনো ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ, আপনি পিডিএফটা দেখে কিন্তু মিট করে নিতে পারবেন, কেমন? জি স্যার। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে ওয়াটার র্যাঙ্কটা কতটুকু হচ্ছে, কোন ফ্লোরটা হচ্ছে। এখানে 10%, 9%, 5%, 29%, হ্যাঁ। ফোর্থ ফ্লোর ডাইনিং, থার্ড ফ্লোর এত। তো এখানে টপ র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে 29%, ফোর্থ ফ্লোর সুইং এরিয়া, ঠিক আছে? ওয়াটার মোস্ট কনজাম ডানে। তারপরে হলো দেন এখানে আইডেন্টিফাই দ্যাট কস্ট অফ ওয়াটার ইউজ ফর ডেভেলপিং ওয়াটার এফিসিয়েন্সি। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, 5 থেকে 7 মিনিটের, কেমন? ওকে স্যার, ওকে স্যার। ওকে, আপনারা সবাই থাকবেন এরপরে। এরপরে আমরা মেইন টপিকসটা দেখার চেষ্টা করব। ওকে।
একটু ওয়েট করুন, উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আই থিঙ্ক। আমি ডিসকানেক্ট হই নাই, আমি গাড়ি থেকে নেমে দেন আর কি বাসে যে জয়েন করতেছি, হ্যাঁ, উইদিন 5 or 6 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আমি মোবাইল থেকেও লিভ নিয়ে নিয়েছি। এখন এখন যদি কারোর প্রবলেম হয়, দেখা যাচ্ছে কেউ ডিসকানেক্ট হয়ে যায়, আবার রিকোয়েস্ট করবো তাকে এগেন রিজয়েন হওয়ার জন্য। আর আমারও যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমি যে কোনো ওয়েতে আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবো উইদিন 5 মিনিটস। দেন এখানে যেটা আমাদের আইডেন্টিফাই করা যাচ্ছে কিভাবে, দ্য কস্ট অফ ওয়াটার ইউজ ফর ডেভেলপিং ওয়াটার ইফিসিয়েন্সি, আর কি হচ্ছে টু মেট দ্য টার্গেট হ্যাভিং ক্রিয়েটেড বেসলাইন ফর ফ্যাক্টরিজ ওয়াটার ইউজ ইমপ্রুভমেন্ট অর কস্ট সেভিংস। আমরা মূলত ওয়াটার এবং এনার্জি একসাথে আপনাদেরকে বলি যে আমরা এগুলোর বেসলাইন কেন সেট করব। বেসলাইন সেট করার পরে আমার কিভাবে টার্গেটটা কমতেছে না বাড়তেছে, হ্যাঁ, ইমপ্রুভ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, আমরা এগুলা কিভাবে বুঝবো, এবং কস্ট সেভ হচ্ছে কিনা। আমরা সাধারণত কি জানি, আমাদের কিন্তু যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন হয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন যে ওয়াটারটা আমরা কিন্তু উইদাউট বিলিং কফি ছাড়া বা উইদাউট বিলে আমরা কিন্তু সেটা কি করি, আহ, মানে এনজয় করি। হয় ফ্যাক্টরি নিজেই, মানে বিল পে করা লাগে না। বাট বেবজার ভিতরে যে ফ্যাক্টরি গুলো থাকে, বেবজা বেবজা কি বুঝতে পেরেছেন? মোটামুটি সবাই তো ধারণা থাকার কথা এখন। ইপিজেড এর ভিতরে যে ফ্যাক্টরি গুলি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির ভিতরে যে ফ্যাক্টরি গুলো থাকে, আমরা নর্মালি ইপিজেড এর ভিতরে যে ফ্যাক্টরি গুলোকে কাউন্ট করি, এই প্রত্যেকটা ফ্যাক্টরি যখন অপারেটিং প্রসিডিউর মানে অপারেট করে, তাদের অপারেশন থাকে, প্রোডাকশন অন গোয়িং অন, সেক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু বিল পে করতে হয় প্রতি মিটার কিউব পানির জন্য। ঠিক আছে? তো এখানে কিন্তু তাদের একটা কস্ট মিনিমাইজের একটা ব্যাপার থাকে। আপনি দেখা যাচ্ছে দিনের পর দিন, হ্যাঁ, আপনার ফ্যাক্টরি কি হচ্ছে, সকাল 7টায় বা 8টায় ওপেন হচ্ছে, কন্টিনিউয়াস চলতেছে, কোনো কোনো জায়গায় ট্যাপ নষ্ট হচ্ছে, কোনো কোনো জায়গায় পানি, হ্যাঁ, আননেসেসারি ইউজ হচ্ছে। তো এগুলি কিন্তু আমরা যখন একটা টার্গেট নিব, ফর এক্সাম্পল আমার এই এই মাসে দেখা যাচ্ছে আমার 7 লক্ষ টাকার পানি ইউজ করেছি, 7 লক্ষ টাকার পানি আমি নেক্সট ইয়ার টার্গেট থাকবে যে এই মাস থেকে নেক্সট মান্থে আমার টার্গেট থাকবে যে আমি সেটাকে 6,80,000 বা 6.5 লাখে নিয়ে আসবো। ঠিক আছে? এই ধরনের টার্গেট অ্যাচিভ করার জন্য আমাদের এখানে নট অনলি ওয়াটার, ইলেকট্রিসিটি অলসো। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি এবং বেসলাইন সেট করতে পারি, আর ইমপ্রুভমেন্ট স্ট্যাটাসটা আমরা দেখতে পারি। তো ডেফিনেটলি আমরা এগুলি করি কিসের জন্য? শুধু কি আমার কস্ট মিনিমাইজের জন্য, নাকি আমার ওভারঅল কোনো সাস্টেইনেবল গোল থাকবে বা সাস্টেইনেবল টার্গেট থাকবে, যে টার্গেটের উপরে বেস করে আমি এই কাজগুলি করতেছি? ডেফিনেটলি আমরা যেটা বলবো বা আমাদের যে ধারণা, আমরা সাস্টেইনেবল একটা গোলকে অ্যাচিভ করার জন্য আমরা এই কাজগুলি সাধারণত করে থাকি ফ্যাক্টরিতে। এখন আমরা করি কি, আমরা ইচ্ছাকৃত করি না, আমরা ইচ্ছাকৃত করি না, আমাদের ইচ্ছাগুলো দেয় কারা? বায়ার বা বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাদেরকে প্রেশারাইজ করে, যখন তখন আমরা এই ইচ্ছাগুলি প্রকাশ করি। এই ইচ্ছাগুলি প্রকাশ করি কিসের জন্য? যে আমার কম্পেয়ার স্ট্যাটাস কি হচ্ছে, আমার অ্যাচিভমেন্ট ঠিক আছে কিনা, বা আমার যে সাস্টেইনেবল যে গোলটা অ্যাচিভ হচ্ছে কিনা, এগুলির উপরে বেস করে কিন্তু আমরা মূলত এই কাজগুলি করি সাধারণত। তারপরে কি বলতেছে, সেট অ্যান ইন্টারনাল অডিট প্রোগ্রাম এন্ড আইডেন্টিফাই ফ্যাক্টরি স্পেসিফিক অপরচুনিটিস। কোথাও যদি আপনার দেখা যাচ্ছে ওয়াটার কনজাম্পশন রিডিউস করা পসিবল হয়, তাহলে আমরা সেটা ইন্টারনাল অডিটের মাধ্যম দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। বা কোথাও কোনো দেখা যাচ্ছে মেইনটেনেন্স প্রোগ্রাম যদি থাকবে, মেইনটেনেন্স প্রোগ্রামের জন্য আমরা ইন্টারনাল অডিট বা ভিজিট করে সেটা রেকটিফাই করতে পারি। কমিউনিকেশন উইথ টপ ম্যানেজমেন্ট এন্ড টেক অ্যাকশন ফ্রম ম্যানেজমেন্ট রিভিউ।
পরবর্তীতে কি হচ্ছে, কমিউনিকেশন করা হচ্ছে টপ ম্যানেজমেন্টের সাথে, এবং একটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হচ্ছে আফটার ম্যানেজমেন্ট রিভিউ। রিপোর্ট order use objective achievement, if documented information, arrange awareness program on water use efficiency to all staff and workers of the factory। আমরা আরো কি করতে পারি, আহ, যখন আমাদের অবজেক্টিভ যেটা হচ্ছে সেটাকে আমরা অ্যাসিভ হচ্ছে, এই অ্যাসিভ এর উপর বেস করে আমরা ডকুমেন্ট কিপ করতে পারি, বা অবজেক্টিভ যখন আমার টার্গেট মানে ফিল হচ্ছে না তখনকার জন্য আমরা কি করতে পারি, ডকুমেন্টেশনটা কিপ করতে পারি ফর ফিউচারের জন্য। দেন কি হচ্ছে, অ্যাওয়ারনেস অ্যারেঞ্জ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ওয়াটার ইউজ এফিসিয়েন্সি টু অল স্টাফ এন্ড ওয়ার্কার্স, ঠিক আছে। Arranged awareness program on water use efficiency to all staff and workers of the factory। দেখা যাচ্ছে কি আপনার একজন মেইনটেনেন্সের ম্যানেজার আছে, মেইনটেনেন্স ম্যানেজার সব জায়গায় তো আর বুয়েট বা কুয়েট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে না, তাই না? তো এখানে কিছু ডিফারেন্ট ব্যাপার থাকে। প্রিভিয়াস যেটা আরএনজি সেক্টরে হয়েছে বা হয় এখন পর্যন্ত পেল না, সেটা কি একজন নন এডুকেটেড একজন মেইনটেনেন্সের ম্যানেজার, সে জিএম হয়ে আছে বা সে ম্যানেজার হয়ে আছে, বা তাকে আপনার রিপোর্ট করতে হয়, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেমটা আলটিমেটলি হয়ে যায়। তো এই জন্য কি করতে হবে, ম্যানেজমেন্ট রিভিউ থাকতে হবে। ম্যানেজমেন্ট রিভিউ এর সাথে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুধুমাত্র যে আপনি ওয়ার্কারদের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখবেন না, সেখানে কিন্তু তারা যতটুকু অ্যাওয়ার আছে, হ্যাঁ, সাফিসিয়েন্ট। এটা কখন, যখন কন্টিনিউয়াস ডেভেলপ, কন্টিনিউয়াস আপনি ট্রেনিং কন্ডাক্ট বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্ডাক্ট করবেন। দেন কি হচ্ছে, একটা টাইমে দেখবেন যে হঠাৎ করে আপনার সেই ম্যানেজার বা অন্য একজন, হ্যাঁ, লাইনের ইনচার্জ বা একজন দেখা যাচ্ছে ডাইং এর একজন বড় ম্যানেজার, ঠিক আছে, কি করতেছে, বা ওয়াশের একজন ম্যানেজার কি করতেছে, যে তারা উইদাউট বা আননেসেসারি রিজনে তারা কি করতেছে, ওয়াটারটাকে ওয়াটারটাকে ইউজ করতেছে। তো এখানে রেসপন্সিবল ডিপার্টমেন্ট হচ্ছে কে, হ্যাঁ, আপনি এইচআর অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স এর হতে পারেন, জিএম, বা সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ, বা মেইনটেনেন্স ম্যানেজার বা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখানে ডিপেন্ড করতেছে ওই ফ্যাক্টরির ইয়াটা দেখে, আপনার কি বলবো এটা, অর্গানাইজেশনাল চার্ট দেখে, ঠিক আছে, যে আসলে রেসপন্সিবিলিটি কার কার দেওয়া যেতে পারে। অনেক সময় এইচআর অ্যাডমিন অ্যাডমিন বা ওই এইচআর কমপ্লায়েন্স এর কেউ না থেকে শুধু অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টই এটা টেক কেয়ার করে, বা অনেক সময় দেখা যাচ্ছে ডিরেক্ট যিনি ম্যানেজার বা ইসিআর থাকেন তিনি এটা ডিরেক্ট হ্যান্ডেল করেন, ঠিক আছে। আর যখন দেখা যায় না, হ্যাঁ, এটা শুধুমাত্র একজনের পক্ষে এটা পসিবল না, তখন অ্যানাদার পার্সনকে রেসপন্সিবল হিসাবে এখানে কিপ করা হয়। এই যে অর্গানোগ্রামের কথা বলছি বা অর্গানাইজেশনাল চার্টের কথা বলতেছি, এটা কিন্তু সেম এস এনার্জির ক্ষেত্রেও। তো উপরে যেটা বলেছিলাম যে ওয়াটার রিভিশন, হ্যাঁ, ভার্সন এটা কত, এটা এটা কত, নিউ রিভিশন কত, ইফেক্টিভ ডেট কত থেকে হয়েছে, স্ট্যাটাস কি ফাইনাল ছিল না ইনিশিয়াল ছিল, না রিটেন, রিটেন বাই কে, এখানে রিটেন বাই দেখা যাচ্ছে আপনার নাম এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে প্রিপেয়ার্ড এন্ড চেক বাই, অ্যাপ্রুভ বাই, যিনি আপনার এখানে নট জিএম, এখানে আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে, বা ফ্যাক্টরির মালিক হতে পারে, ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ঠিক আছে। আপনার এটা ডিপেন্ড করবে আপনার ফ্যাক্টরিতে কে এটা অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে, সেই রাইটস যার থাকবেন তিনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন, জানেন। দেন আমি এই এসওপিটা শেষ করতে যাচ্ছি, দেন আমি যেটাতে যেতে যাচ্ছি। এখানে একটা একটা দেখা যাচ্ছে যে কোনো আরেকটা কোম্পানির নাম এটা, এখানে কি হয়েছে, এনার্জি ম্যানেজমেন্ট পলিসি বা এসওপি, ঠিক আছে।
এখন এসওপি আর পলিসির ভিতরে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। এসওপিটা হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, আপনি কোন ওয়েতে এটা অপারেট করতেছেন বা আপনার টোটাল অর্গানোগ্রামটা কি সেটার উপরে বেস করে এসওপি হয়। পলিসিটা হয় কখন? একটা পলিসি বলতে আমরা কি বুঝি? আমরা কি কেউ বলতে পারবো না পলিসি বলতে কি বুঝি? পলিসি বলতে স্যার একটা নিয়ম কে বুঝে আর কি স্যার, একটা কিছু নীতির উপর ভিত্তি করে স্যার পলিসি তৈরি করা হয়। এটা হলো মূলত কি হবে? হ্যাঁ, ঠিক আছে। এটা মূলত নীতি নির্ধারণ করা বা আপনি কোন ওয়েতে চলবেন সেটাকেই এখানে আহ রিটেন ওয়েতে রিপ্রেজেন্ট করা। আর এসওপি যেটা বললাম, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এখন এই দুটার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে, যেটা এসওপির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে বলতে পারি একটা ডাইং মেশিন কিভাবে চলবে সেটার এসওপি, ঠিক আছে? বা একটা ফ্যাক্টরিতে একটা সুইং মেশিন কিভাবে চলবে সেটার এসওপি, বা একটা ফ্যাক্টরিতে আপনার কি হতে পারে, একটা গ্রাইন্ডিং মেশিন কিভাবে চলবে সেটার এসওপি, বা একটা দেখা যাচ্ছে কি হতে পারে আপনার জেনারেটর কিভাবে চলবে বা বয়লার কিভাবে চলবে সেটার এসওপি। আর পলিসিটা কিসের উপরে বেস করে? পলিসির উপরে বেস করে আপনার এসওপিটা জেনারেট হবে। এখন এই কথা কোথায় লেখা থাকতে হবে যে পলিসির উপরে বেস করে আপনার এসওপি হবে? যখন কোড অফ কন্ট্রাক্ট থাকবে একটা ফ্যাক্টরির, যে একটা বায়ারের সিওসি যখন ফিল আপ করবেন, তখন কি করতে হবে, তার অনেক ধরনের ইনফরমেশন দেওয়া লাগে এবং অনেক ধরনের কমিটমেন্ট থাকে। কমিটমেন্টের উপরে বেস করে আমরা কি করি, একটা কোম্পানি পলিসি করি, ঠিক আছে, বা একটা কারখানার নীতি নির্ধারণ করি। এই নীতি নির্ধারণের উপরে বেস করে আমরা কি করি, আমরা অন টাইমে বেতন দিই। আমরা কি করি, অন টাইমে বেতন দিচ্ছি, ওভার টাইম দিচ্ছি, আর কি করতেছি, বোনাস দিচ্ছি, ঠিক আছে। বা একটা একটা কি করতেছি, প্রোডাক্টের যে ফাইনাল প্রোডাক্টের যে পলিসি হবে, আরএসএল টেস্ট ফেল হবে না, বা এমআরএসএল কমপ্লাই করবে আপনার প্রতিটা কেমিক্যাল, এটার উপরে বেস করে আপনি বায়ারকে প্রোডাক্ট সাপ্লাই করতেছেন। তো বায়ারকে যখন আপনার আহ, আপনার আপনি যখন সিওসি সিগনেচার করেছেন, আরএসএল ফেল ফেল হলে কি হবে, আপনার আপনার কোম্পানির বিরুদ্ধে ক্লেম আসবে। এমনকি আপনার যদি এরকম পলিসিতে সাইন করে থাকেন যে সমস্ত দায়ভার আপনার এবং যত ধরনের শিপমেন্ট রয়েছে সমস্ত টাকা আপনাকে, শিপমেন্টের এগেনস্টে টাকা পেয়েছেন, আপনাকে সেটার জন্য জরিমানা করা হয়েছে, এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার এই পলিসির উপরে বা সিওসি তে যখন অথরাইজ করেছে, হ্যাঁ, অথরাইজ পারসন অথরাইজ করার কারণে আপনাকে টাকাটা রিটার্ন দেওয়া হচ্ছে। এটা হলো এসওপি আর এটা হলো পলিসি। বুঝতে পেরেছি আমরা? আমরা কি বুঝতে পারতেছি না পারতেছি না? বুঝতে বুঝতে পারতেছি। আচ্ছা, আমি আর এটা নিয়ে আপনাদের সাথে আর কোনো কথা না বাড়াই, আমি দেন চলে যাচ্ছি আপনাদের কম্পারিশন।
আমরা কি এই জায়গাটা দেখতে পাচ্ছি? জি স্যার। এটা কি লেখা আছে প্রথমে? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? স্যার দেখতে পাচ্ছি স্যার। এটা কি ইলেকট্রিসিটি কনজাম্পশন দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আমার ইয়ার ছিল 2019 এবং 2021, ঠিক আছে। ইলেকট্রিসিটি কনজাম্পশন এত কিলোওয়াট ছিল আপনার কত সালে? 2019 সালে, এবং এটা হলো 2021 সালে কত হয়েছে। আর সেখানে সোলার, আমার সোর্সটা দেখেন, সোর্সটা কিন্তু সেম অ্যাজ ওয়াটারের মতো। আপনার এখানকার যে সোর্সটা থাকবে, যে ইলেকট্রিসিটি থেকে আসতেছে না উইন্ড থেকে আসতেছে বা টারবাইন থেকে আসতেছে বা আপনার কোন ধরনের ইলেকট্রিক সোর্স থেকে আসতেছে, এটা আমরা এখানে এসওপি তে নিয়ে আসবো। পাশাপাশি আপনার যখন আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার টোটাল এনার্জি সোর্সের উপরে বা আপনার দেখা যাচ্ছে হিগ এফপিএম এর যে টার্গেট ছিল, টার্গেটের উপরে বেস করে আপনি কি করবেন এখানে সোর্স গুলি অ্যাড করবেন। কিসের জন্য অ্যাড করবেন? টোটাল কনজাম্পশন। কিসের কনজাম্পশনের জন্য? এনার্জি কনজাম্পশনের জন্য। তাহলে আমার সোর্স ছিল ইলেকট্রিসিটি, সোর্স ছিল সোলার, ঠিক আছে। বা আমি যদি অন্যান্য সোর্সকে না নিয়ে আসি, তাহলে আমার কিসের উপরে কিসের উপরে হিগ এফপিএম এ বা ওয়ার্ডলিতে আপনি পারফর্ম করবেন, হ্যাঁ, বা বেসলাইন সেট করেছেন, এগুলির উপরে বেস করে আপনার এখানে ক্যালকুলেশন গুলো আসবে, ঠিক আছে। হতে পারে ডিজেল, হতে পারে ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, হতে পারে বায়োমাস, যদি কোনো এনার্জি সোর্স থাকে সেখান থেকে। দেন এখান থেকে আমি কি করতেছি, যে আমরা কেপিআই বের করতে পারি। না স্যার। কেপিআইটা আমরা কিভাবে বের করব? কেপিআইটা আমরা বের করব, দেখেন এখানে যেটা দেওয়া আছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন কিলোওয়াট পার পিস। আর এখানে কি আছে? টোটাল প্রোডাকশন। এটা 2019 সাল, তার মানে এটার ভিতরে মান্থলি প্রোডাকশন কি অ্যাড করে নেওয়া হয়েছে। এখানে যে কনজাম্পশনটা দেখতে পাচ্ছি, ইলেকট্রিসিটি কনজাম্পশন কিলোওয়াট পার আওয়ার, এখানে সেটাকে আমরা 2019 যখন নিয়ে এসেছি, তাহলে বুঝতে হবে যে এটা আমরা ইয়ারলি ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, প্রতি পিস গার্মেন্টসে আপনার কত কিলোওয়াট কনজাম্পশন হচ্ছে ইলেকট্রিসিটি, বা কত মিটার কিউব। আপনার এখানে দেখেন যে কত মিটার কিউব আপনার ন্যাচারাল গ্যাস ইউজ হচ্ছে পার পিসে। সেটা এখানকার ডিভাইডেশনটা ওয়ে কি হচ্ছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন ডিভাইডেড টোটাল প্রোডাকশন। তাহলে আমরা কি পেলাম এখানে? একটা কেপিআই পাওয়ার জন্য, একটা কেপিআই কিসের উপরে বেস করে হচ্ছে, এখানে আমরা যখন ইলেকট্রিসিটির উপরে করব তখন ইলেকট্রিসিটির কেপিআই পাবো, যখন ন্যাচারাল গ্যাসের উপরে কেপিআই বের করব তখন ন্যাচারাল গ্যাসের উপরে কেপিআই পাবো। আর যখন মনে করেন সমস্ত এনার্জি সোর্সকে কিসে কনভার্ট করব, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব, তখন সেটা টোটাল প্রিমিসেসের যে পরিমাণ এনার্জি কনজাম্পশন হচ্ছে সেই কনজাম্পশনের উপরে বেস করে আমি টোটাল প্রোডাকশন বলতে কি, টোটাল শিপমেন্ট কোয়ান্টিটির উপরে ডিভাইডেড করে যে অ্যান্সারটা পাবো, সেটার কেপিআই তখন পাবো কিসের উপরে বেস করে? টোটাল এনার্জির উপরে বেস করে। এখন যেটা দেখানো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি ইলেকট্রিসিটির উপরে, সোলারের উপরে, হ্যাঁ, ন্যাচারাল গ্যাসের উপরে, ডিজেলের উপরে, যেগুলো আমার এনার্জি সোর্স থেকে এনার্জি নিয়ে কনজিউম করা হয়েছে। এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি? সোলার ফটোভোল্টিক কনজাম্পশন কিলোওয়াট পার পিস। তাহলে সেম ওয়েতে আমার কি হচ্ছে, প্রথমে আপনার কনজাম্পশন ডিভাইডেড টোটাল প্রোডাকশন। ক্লিয়ার? কেপিআই বের করতে হলে আমার কি করতে হবে? টোটাল কনজাম্পশন স্যার টোটাল ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল মাইনাস, কনজাম্পশনকে স্যার টোটাল প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি রাইট। এখন লক্ষ্য করেন যে আমার এই যে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট, এটা আমি কাজ করতেছি কিসের উপরে? 2019 সালের উপরে বেস করে। আমার বেসলাইন ছিল 2019। আমি টার্গেট ইয়ার কত?
টার্গেট ইয়ার এখানে, হ্যাঁ ফর এক্সাম্পল এখানে যদি আমার 19 হয় তাহলে এখানে আমি 2023 দিয়ে আমি হিগ এফপিএম এর অ্যাসেসমেন্ট করে আমি ওখানকার কতটুকু কেপিআই হয়েছে, কতটুকু সেভিংস অ্যামাউন্ট হয়েছে, হ্যাঁ কিসের সেভিংস অ্যামাউন্ট হয়েছে, এটা আমি টোটালটা বের করে ইনপুট দিতে পারবো হিগ এফপিএম এ। কেমন? তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি, একটা দেখতে পাচ্ছেন কিসের, সোলারের, একটা ইলেকট্রিসিটির আর একটা সোলারের। তো আমি পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট নিয়েছি কিসের উপরে, এখানে কিন্তু আমার লেখাই আছে ইলেকট্রিসিটির উপরে। এখন আমি ইলেকট্রিসিটির উপরে কিভাবে আমি এখানে সেভিংস অ্যামাউন্টটা বের করতেছি, এই দুইটার বিয়োগফল আমি বেজ ইয়ার থেকে কি করতেছি, টার্গেট ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের কি করতেছি, মাইনাস করতেছি, তাহলে আমার টোটাল পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্টটা পাচ্ছি। পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্টটা কিসের উপরে বেস করে পাচ্ছি, টোটাল কেপিআই থেকে বিয়োগ করে পাচ্ছি। বুঝতে পেরেছি? এখানে কি আমরা বের করেছিলাম, কেপিআই বের করেছিলাম, প্রতি পিস শিপমেন্ট প্রোডাক্টের উপরে বেস করে আমার কত ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, তাই না? এখন এই ইলেকট্রিসিটির উপরেই তো আমি কি করতেছি, সেভিংস অ্যামাউন্ট বের করতেছি। তো সেভিংস অ্যামাউন্ট কি হচ্ছে এখানে, সেভিংস অ্যামাউন্ট টার্গেট ইয়ার থেকে, টার্গেট বেজ ইয়ার থেকে টার্গেট ইয়ার যখন মাইনাস করতেছি তখন সেটা হচ্ছে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট। ওকে, এটা হলো সোলারের উপরে সেম ওয়েতেই করতেছে, যে প্রথমে আপনার বেজ ইয়ার তারপরে মাইনাস টার্গেট ইয়ার, পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট ইন ইলেকট্রিসিটি। এখন আমি যে এই কাজটা করতেছি, কাজটা করার পরে আলটিমেটলি কি হচ্ছে আমি হিগ এফপিএম এ আমি সেটাও আপনাদেরকে দেখাবো নিচে। এখানে যেটা আছে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট, এখানে যেটা আছে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট সোলার, পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট ইলেকট্রিসিটি। ওকে, এখন যখন আমি কি করতেছি, এখানে ভালো করে লক্ষ্য করেন যে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট পেয়েছি কিসের উপরে, দুইটার বিয়োগফলের উপরে। বিয়োগফল ছিল আমার বেজ ইয়ার মাইনাস টার্গেট ইয়ার বাই অ্যাসেসমেন্ট ইয়ার। এখন আমি যে কেপিআইটা বের করেছি সেই কেপিআই এর উপরে বেস বেস করে আমি পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট পেয়েছি। সেভিংস অ্যামাউন্ট পাওয়ার পরে আমি যে পার্সেন্টেজে কনভার্ট করব, একটু ভালো করে লক্ষ্য করেন যে অ্যাকচুয়ালি এখানে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট ডিভাইডেড কি হচ্ছে, যে কেপিআইটা বের করেছিলাম বেজ ইয়ারে সেটা দিয়ে ভাগ গুণন 100, তাহলে আপনি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। তাহলে আমার এখানে কি হচ্ছে, -7.35, -7.357341। এখন এখানে যে ডিজিট গুলি আছে, ডিজিট গুলি আমি হিগ এফপিএম এর কোথায় ইনপুট দেওয়া আছে এবং ভেরিফায়ার ভেরিফিকেশন কোন ভাবে করেছে সেগুলি আমি এটার উপরে পাবো। এখনকার যে প্রেজেন্টেশনটা হচ্ছে এই প্রেজেন্টেশনের উপরে। এখন পোটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট আমি ওভারঅল কি পাচ্ছি, এটা পাচ্ছি সোলার ফটোভোল্টিকের উপরে। তাহলে আমি এখানে কি পেলাম, একটা পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট সোলার ইলেকট্রিসিটি এটা সোলার ফটোভোল্টিক। এখন দেখেন ন্যাচারাল গ্যাসের কি হচ্ছে, সেম ওয়েতে কি হচ্ছে প্রোডাকশন টোটালেই, এটা হলো 2019-এর টোটাল কনজাম্পশন, এটা ডিজেল কনজাম্পশন। আগে বের করেছি আমরা একটা ইলেকট্রিসিটি আর একটা সোলার, এখন দেখতেছি ন্যাচারাল গ্যাস আর এবং ডিজেল কনজাম্পশন লিটার। আর এখানে টোটাল প্রোডাকশন, এখানে ন্যাচারাল গ্যাস, এখানে ন্যাচারাল গ্যাসটা কিভাবে ক্যালকুলেট করতেছে, যে আমরা যারা ছিলাম না তারাও একটু মনোযোগ দিয়ে শুনি, এখনো সময় আছে যথেষ্ট বোঝার জন্য। 2019 সাল এবং 2021 সাল, 2019 সাল ছিল আমার বেজ ইয়ার এবং 2021 সাল ছিল টার্গেট ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, যারা ছিলাম না তাদের উদ্দেশ্য করে আমি নতুন করে আবারও এটা বলতেছি।
আর যারা ছিল হোপফুলি তারা এটা ভালোভাবে বুঝতে পেরেছে কিভাবে কেপিআই বের করতে হবে, কিভাবে সেভিংস অ্যামাউন্ট বের করতে হবে ন্যাচারাল সোলারের উপরে এবং ইলেকট্রিসিটির উপরে। যারা ছিল না তাদের উপরে, তাদের জন্য এটা। এখন টোটাল প্রোডাকশন এখানে যারা ছিলেন, বলেন তো একজন কেপিআই কিভাবে আমি বের করব? কেপিআইটা কিভাবে বের করব? টোটাল প্রোডাকশন থেকে আমরা যত বুঝি নাই, আবার একটু বলবেন? বলছি যে টোটাল যতটুকু প্রোডাকশন হয়েছে এই প্রোডাকশন দিয়ে আমার যতটুকু ডিজেল ইউজ করছি ওটা দিয়ে ভাগ দিলে আমরা মানে প্রতি পিসের উপরে কতটুকু ডিজেল ইউজ করছি এটা বের করতে পারবো। পিস অর্থাৎ কিউব ন্যাচারাল গ্যাস। এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ন্যাচারাল গ্যাস আর একটা ডিজেল। ডিজেলের তাহলে আপনার কেপিআইটা কিভাবে বের করতে হবে? নতুন যারা এসেছেন কেউ একজন বলেন তো। যারা রিজয়েন করেছেন তারা তাদের ভেতর থেকে কেউ একজন বলেন যে আসলে আমি কেপিআইটা কিভাবে বের করব? টোটাল কনজাম্পশন ডিভাইডেড টোটাল প্রোডাকশন। আমি আপনাদেরকে এখন যেটা বলতেছি এই জিনিসটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে হিগ এফপিএম বা ওয়ার্ডলি যে গাইডলাইনটা আছে, হ্যাঁ এই গাইডলাইনের সাথে আপনারা একটু ক্রস চেক করবেন। যখন আপনারা ওখানে ক্রস চেক করতে যাবেন দেখতে পাবেন ইজিলি যে আমার কথাগুলি ওখানকার সাথে হুবহু মিলতেছে। আপনারা আপনাদের বোঝার জন্য সেটা একটা ভালো কিছু হবে, মানে ফ্রুটফুলিও কিছু হবে। যে না আমরা একটা লিসন পেয়ে মানে লিসন পেয়েছি, আমরা এই অনুযায়ী আবার দেখা যাচ্ছে সেটা একটু মিলানোর চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি সেটা রাইট ছিল না রং ছিল, এবং আমরা কতটুকু সেখান থেকে অ্যাকসেপ্ট করলাম এট এ গ্লান্স আপনারা দেখতে পেলে দেখতে চাইলে দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট কিভাবে পাচ্ছি তাহলে আমরা? পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট এটা কিসের উপরে, এনজি দিয়ে আমি কি বুঝিয়েছি? ন্যাচারাল গ্যাস। এখানে যেটা পাবেন আপনারা, বেজ ইয়ার হলো 2019 বা বেজলাইন 2019 এবং টার্গেট ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার 21, বা আপনি এখানে যেটা লিখবেন সেটাই ফর এক্সাম্পল 2023। তাহলে এই দুটা মাইনাস যেটা হবে সেটা হলো আপনার পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট। ঠিক আছে, এখন পটেনশিয়াল সেভিংস আপনার অ্যামাউন্ট কথা বোঝা ডিজেলের। যাচ্ছে না স্যার, আপনার নেটের প্রবলেমের জন্য স্যার কথা বুঝতে পারতেছি না। আমার তো নেটের নেটের যে সিগন্যাল আছে স্ট্রেংথ খুব এক্সিলেন্ট লেভেলের আর কি। জি স্যার, কথা মানে বাইজে বাইজে আসতেছে তো স্যার, মানে কিছু বুঝতে পারতেছি না পরে যে কি বলছেন স্যার, অনেকক্ষণ ধরে সমস্যা করতেছে। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন যে কিভাবে কেপিআই বের করব আমরা? স্যার এটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, কেপিআই বের করার পরে আমরা কিভাবে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট বের করব? বেজ এটা ইয়ারের যে আপনার বা বেজ লাইনের যে কেপিআই ছিল সেখান থেকে কারেন্ট ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার অথবা টার্গেট ইয়ার কে আপনি মাইনাস করলে কি পাবেন? পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট পাবেন। সেটা বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট পাওয়ার পরে ন্যাচারাল গ্যাসের কত পার্সেন্ট আপনার ইমপ্রুভ হলো না ইমপ্রুভমেন্ট হলো না, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? স্যার লক্ষ্য আমরা করেন। যতটুকু ইউজ করছি হ্যাঁ,
স্যার যতটুকু এখানে ইউজ। এখানে আমি আরেকটু বলি আপনাদেরকে, আগে একটু শুনে লক্ষ্য করবেন যে এখানে হলো আমার কেপিআই বের করা, ঠিক আছে। আর এটা কতটুকু প্রতি পিসে, এটাও কেপিআই বের করা, কিন্তু ডিজেলের উপরে প্রতি পিস শিপমেন্ট কোয়ান্টিটির উপরে কি পরিমাণ ডিজেল কনজিউম হয়েছে। পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্টটা কি হচ্ছে? পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্টটা হচ্ছে আপনার এই বেজ ইয়ার বা বেজ লাইন থেকে টার্গেট ইয়ার, এই দুইটার বিয়োগফল। এই হলো বেজ লাইন ছিল 2019 এবং টার্গেট ইয়ার ছিল 2021, ঠিক আছে। এটার উপরে বেস করে আমি পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট পাচ্ছি। পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট ডিজেল কিভাবে পাচ্ছি? সেম ওয়েতে পাচ্ছি। কিভাবে? আমি 2019 যদি আমার বেজ লাইন হয়, তাহলে সেটার উপরে মাইনাস ফল 2021, যেটা ছিল আমার টার্গেট ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে যদি 19 না হয়ে আমি যদি লিখতাম যে আমার 2022-এ এটা ফার্স্ট ইয়ার ছিল, অ্যাসেসমেন্ট ইয়ার ছিল আর বেজ লাইন ছিল, তাহলে আমি এটা 2020 লিখে নিতে পারবো বা 22 লিখে নিতে পারবো, ঠিক আছে। দেন যেটা হবে এখানে আপনার, এখন মনে করেন যে কারেন্ট ইয়ার চলতেছে 24, তাহলে অ্যাসেসমেন্ট চলতেছে বা ভেরিফিকেশন চলতেছে 23, কেমন? তাহলে আমার বিয়োগফলটা কিসের উপরে হবে? এখানে তাহলে আমার বিয়োগফলটা কিসের উপরে হবে? এখানে বিয়োগফলটা হবে 2022 মাইনাস 2023। আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এখানকার ডিজিটটা চেঞ্জ করেছি, ওকে। দেন পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট হলো বেজ লাইন বিয়োগফল অ্যাসেসমেন্ট ইয়ার অর টার্গেট ইয়ার এর কেপিআই। সেম এজ ডিজেল। পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্টটা একটু ভালো করে লক্ষ্য করি, যেটা পার্সেন্টেজ আকারে। এটা হলো যে আপনার টোটাল যে সেভিংস অ্যামাউন্ট, এই সেভিংস অ্যামাউন্টটা পাচ্ছে কিভাবে? বেজ ইয়ার মাইনাস বা বেজ লাইন মাইনাস অ্যাসেসমেন্ট ইয়ার অর টার্গেট ইয়ার, ঠিক আছে। সেটার বিয়োগফল হলো কি আপনার পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট ডিভাইডেড, এটা কি হচ্ছে? এটা হলো আপনার সেই কেপিআই, যেটা প্রতি পিস শিপমেন্ট কোয়ান্টিটির উপরে আপনার কনজিউম হয়েছে। সেই কনজিউমটা কি হয়েছে এটা দেখতে পাচ্ছি ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তো সেটার সাথে আমরা 100-কে মাল্টিপ্লাই করে কি পাচ্ছি? যে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট কিসের উপরে? ন্যাচারাল গ্যাস, সেম এজ ডিজেল অলসো। এটা একটু লক্ষ্য করেন, দেখেন একই ভাবে। আপনাদের যদি এই জায়গাটা বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন যে না আমার এই কারণে বুঝতে প্রবলেম হচ্ছে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই একটা ক্যালকুলেশন যদি বুঝতে পারেন ক্যালকুলেশন, তাহলে আপনি এনার্জির কেপিআইটাও বের করতে পারবেন, আপনার কত পার্সেন্ট আপনি পুরো অ্যাসেসমেন্টের ভিতরে। যদি অ্যাকুরেট কোনো অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে আপনাকে এটাই করতে হবে, যে এটা অ্যাকুরেট রাখতে হবে বা করতে হবে। এটার উপরে বেস করে আপনার আহ, ইয়াটা মানে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটা বোঝা যাবে যে আপনি এফপিএম এর জন্য কতটুকু প্রিপেয়ার। আপনি অর্ডার ম্যানেজমেন্ট সেখানে সেম কেপিআই করতে হবে, সেম সেভিংস অ্যামাউন্ট বের করতে হবে, পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট বা আপনার অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলি, এনার্জি এবং অর্ডারের সিমিলারিটি, এই জন্য আপনাদেরকে এভাবে বলা হচ্ছে। আপনার ইএমএস পার্টে দেখা যতগুলো কোশ্চেন নিয়ে আছে সেখানে আপনি সমস্ত জায়গায় ডকুমেন্টস আপলোড করবেন, হ্যাঁ, যেটা ম্যানুয়ালি আপনাকে উইদাউট ক্যালকুলেশন ছাড়াই আপনি ডকুমেন্টেশন আপলোড করতে পারবেন। পরবর্তীতে কি হচ্ছে যে হলো ওয়াটারে আপনাকে এই ধরনের অ্যাসেসমেন্ট করতে হবে, এনার্জিতে করতে হবে। আর নতুন করে যেটা হয়েছে সেটা এয়ারের উপরে করতে হবে। কিন্তু এয়ারের উপরে যে ব্যাপারটা হচ্ছে, এই ধরনের স্ট্রিক্টলি ক্যালকুলেশনটা এখনো ইমপ্লিমেন্টেশন হয় নাই। কারণ 2023-এর যে অ্যাসেসমেন্টটা হচ্ছে এবং ভেরিফিকেশনটা হচ্ছে, এটা লেভেল 1 এর উপরে। আমরা কি শুনতে পেয়েছি সবাই? আমরা যে ভেরিফিকেশনটা এখন ফ্যাক্টরিতে হচ্ছে, এই ভেরিফিকেশনটা কিসের উপরে বেস করে হচ্ছে? লেভেল 1 এর উপরে। আমরা কি সবাই শুনতে পেয়েছি? জি স্যার।
এখন লেভেল ওয়ান এর কোশ্চেন গুলি দেখা যাচ্ছে কি লেভেল টু এর সাথে কম্পেয়ার করলে অনেক কিছু প্রোগ্রেস করার ওয়ে থাকবে লেভেল টু তে, এবং লেভেল টু থেকে লেভেল থ্রিতে যাচ্ছে আরো ডিফিকাল্ট ওয়ে, এবং যেখানে ভেরিফিকেশন বা স্কোর গুলি থাকবে আরো ডিফারেন্ট ওয়েতে। নর্মালি আপনার লেভেল ওয়ানে থাকবে 25%, লেভেল টু তে থাকবে 50%, এবং লেভেল থ্রিতে থাকবে 25%। এভাবে একটা ক্যালকুলেশন আছে যেটাতে আপনি স্কোর গুলি পাবেন। আগে লেভেল ওয়ান এবং টু তে আপনার 50-50% স্কোর ছিল এনার্জি ম্যানেজমেন্টে, বাট সেটা চেঞ্জ হয়েছে এখন 25%। ওভারঅল 7টা সেকশনে লেভেল ওয়ান 25, লেভেল টু 50%, এবং লেভেল থ্রি 25%। তো এনার্জি ম্যানেজমেন্টের সেখানে আপনি যে অ্যাসেসমেন্ট গুলি করবেন, সেই অ্যাসেসমেন্টের কিছু স্নিপিং এখানে নিয়ে রাখা হয়েছে যেন আপনাদেরকে বোঝাতে সহজ হয়। এখানে দেখেন এনার্জি সোর্স, ন্যাচারাল গ্যাস, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্র্যাক ইটস। আমি এখানে যদি বাংলায় বলি, হ্যাঁ, তাহলে আপনি বাংলায় কিন্তু হিগ অ্যাসেসমেন্টে পাবেন না, আপনি সেখানে পাবেন ইংরেজিতে। কিছুটা আপনি এখানে লক্ষ্য করেন, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্র্যাক ইটস এনার্জি ইউজ ফ্রম দিস সোর্স। আপনি কি ফ্যাক্টরিতে বা আপনার প্রিমিসিসে কি আপনি এটা লক্ষ্য করেন যে আপনি এটা ট্র্যাক করতেছেন? এখন ট্র্যাকিং ওয়েটা কি? আপনি কিন্তু এসওপি থাকতে হবে, হ্যাঁ, বা আপনার একটা পলিসি থাকতে হবে, সেখানকার ভিতরে আপনি কথাগুলি আনতে পারবেন, এবং পরবর্তীতে অ্যাসেসমেন্টের কোশ্চেন ইয়ারে অ্যান্সার দেওয়ার জন্য ইজিলি ইয়েস দিবেন, আর সেখানে যখন ইয়েস দিবেন ওইটার জন্য ডকুমেন্টস আপলোড করে দিবেন। এবার পরবর্তী কোশ্চেনে আছে হোয়াট কোয়ান্টিটি অফ এনার্জি ওয়াজ ইউজড বাই দি সোর্স ডিউরিং দিস রিপোর্টিং ইয়ার। রিপোর্টিং ইয়ার যখন করেছেন তখন আপনার এই এনার্জি কনজাম্পশন কত ছিল সেটা দিতে হবে। ন্যাচারাল গ্যাস না এটা ইলেকট্রিসিটি না ডিজেল, এটা কিন্তু এখানে আপনার এনার্জি সোর্সেই দেওয়া আছে ন্যাচারাল গ্যাস, ইয়েস। আমার যদি ন্যাচারাল গ্যাস না থাকতো তাহলে আমি কি দিতাম? এখানে নো দিতাম। ডিজেল আমি ইয়েস করেছি, আমার ডিজেল ইউজ হয়েছে এই জন্য আমি এখানে ইয়েস দিয়েছি। এটা লিটার, এটার আপনার মেথড কি, ইউজ ট্র্যাক দিস এনার্জি সোর্স। আপনার এই এটা কিভাবে আপনি ট্র্যাক করতেছেন? এখানে কেউ ইনভয়েস দিতে পারে, কেউ মিটার দিতে পারে, বুঝতে পেরেছেন? ইনভয়েসটা মূলত বিল, ঠিক আছে, বা কতটুকু আসতেছে সেটার একটা ডকুমেন্ট পাশে আপনার টোটাল কত টাকা বিল হচ্ছে সেটাই হলো ইনভয়েস। আর যেটা হচ্ছে আপনার মিটার, সেটা তো সেপারেটলি দেখাই যাচ্ছে যে আমি এখানে এখানে দেখেন একটা অ্যারো মার্কিং আছে, ঠিক আছে, এই অ্যারো মার্কিং এ ক্লিক করলে আমার কি আসবে? ইনভয়েস না এসে মিটার আসবে। বা আরো যদি কোনো মেজার সোর্স থাকে তাহলে সে কোনভাবে ট্র্যাকিং করবেন সেই সোর্সটা এখানে থাকবে। হোয়াট ওয়াজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মেজারমেন্ট। এখন এটা আপনি ডেইলি করতে পারেন, মান্থলি করতে পারেন, এটা কি করতে পারেন, আপনি ইয়ারলি করতে পারেন, বাট হিগ এফইএম এ যেটা বলেছে সেটা আপনি এখানে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন যে মান্থলি এটা করতে পারবেন। প্রোভাইড এনি অ্যাডিশনাল কমেন্টস। আপনার কি মান্থলির বাইরে এখানে দেখা যাচ্ছে কি করতে পারবেন? ইনভয়েস না দিয়ে এখানে কি করবেন? এস্টিমেট ডাটাও দিতে পারেন। অনেক সময় কি করে, যেখানে এগুলা ডাটা না থাকে এস্টিমেট ডাটাও অনেকে দিতে দিয়ে থাকে। তাহলে প্রোভাইড এনি এডিশনাল কমেন্টস আমার নট অ্যাপ্লিকেবল। এখন আমি যদি এখানে এস্টিমেট করতাম তাহলে আমি এখানে একটা কমেন্টস দিতে পারতাম যে কি, যে ফ্যাসিলিটি আর মেজারিং অর এস্টিমেট দিস সোর্স বাই এস্টিমেট ওয়ে। এখন দেখেন ডিজেল কি করতেছে, ইয়েস দিয়েছে এত, এখানে 29,165 ডিজেল ইউজ হয়েছে। এই অ্যামাউন্টটা, এটা কি বুঝতে পেরেছেন কোন অ্যামাউন্টটার কথা বলছি? এই যে মার্ক করে দিলাম 29,165। এটা কত সালে? ফর এক্সাম্পল 2021 সালে, বা এটা ইউজ হয়েছে আপনার টার্গেট ইয়ারে। তারপরে এখানে যে দেখা যাচ্ছে অ্যামাউন্টটা
দশ 246, এটা কিসের ন্যাচারাল গ্যাস? সেই অ্যামাউন্টটা কোথায়? এখানে। 1,02,461.33। এখানে কি আমি দশমিক বাদ দিয়েছি? দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার, দশমিক আছে স্যার। আমি কিন্তু দশমিকও বাদ দিই নাই, কারণ আমার অ্যাকচুয়াল একটা অ্যাকুরেট একটা ডাটার উপরে ভেরিফিকেশন হবে। তো যখন আমার কোনো ধরনের ওয়ে নাই যে আমি এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দিই। এখন বাদ দিলে কি হবে, পরবর্তীতে ধরা খেলে কি হবে, আপনার অ্যাসেসমেন্ট অ্যাকুরেট হবে না, ইনঅ্যাকুরেট হয়ে যাবে। ইনঅ্যাকুরেট যখন হবে তখন আপনার স্কোর কি আর স্কোরের জায়গায় থাকবে না, অটোমেটিক ডাউন ব্রেকডাউন হয়ে যাবে। অটোমেটিক ব্রেকডাউন হয়ে যাবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এখানে দেখেন অরিজিনাল রেসপন্স ছিল, অরিজিনাল রেসপন্স ইয়েস, ইয়েস। এটা কে দিচ্ছে? এটা ভেরিফায়ার যখন পোস্ট করে মডিউলটা, অটোমেটিক এইগুলি নোটিফিকেশন চলে আসে। তখন আপনারা যখন এটা পোস্ট করে দিবেন, তখন এটা দেখতে পাবেন যে আপনার ভেরিফায়ার আপনাকে, ভেরিফায়ার যখন পোস্ট করবে তখন দেখতে পাবেন যে কি হয়েছে। যখন ভেরিফায়ার উপরে আপনি আবার ভেরিফিকেশন করবেন, ওভারভিউ করবেন বা রিভিউ করবেন, তখনও দেখতে পাবেন যে এখানে কি হয়েছে। এখন যদি মনে করেন আপনার এটা পছন্দ হয় নাই ভেরিফায়ারের অ্যাসেসমেন্ট, তাহলে আপনারা কি করতে পারবেন? আপনারা সেটা তাকে আবার চ্যালেঞ্জ করতে পারবেন। এই ধরনের অপশন ঠিক এফডিএম এ আছে এবং অন্যান্য অনেক ধরনের অডিটে আছে, যে ওপেন চ্যালেঞ্জ আপনি আসেন আমার, কেন আপনি একটা ভুল ধরনের অ্যাসেসমেন্ট করে আমার স্কোর ডাউন করেছেন, বা যে কোনো প্রয়োজনে আপনি কোশ্চেন করতে পারেন। এনার্জির বেজলাইনে কি হচ্ছে? ন্যাচারাল গ্যাস বেজলাইন সেট করা হয়েছিল, ইয়েস। এখানে বলতেছে হ্যাভ ইউ সেট এ বেজলাইন ফর দিস সোর্স, ইয়েস। ইজ দ্য বেজলাইন অ্যাবসলিউট অর নরমালাইজ? সাধারণত আমরা কি করি? নরমালাইজ করি, অ্যাবসলিউট করি না। হোয়াট ইজ দ্য বেজলাইন কোয়ান্টিটি? এত বেজলাইন কোয়ান্টিটি 0.0346। 0.0346 কিসের এটা? ন্যাচারাল গ্যাস। এই যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি এখন, এখানে কত আছে? 0.034683,057। ঠিক আছে, এটার পরে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কি কি দেখতে পাচ্ছি একটু দেখেন তো। সেম ডাটাটা দেওয়া আছে না দেওয়া নাই? স্যার দেওয়া আছে স্যার, সেম ডেটা। ওকে। এটা কি ছিল? আমার ইন্টার দ্য বেজলাইন ইয়ার 2019 ছিল। এখানে যেটা আমি ক্যালকুলেশন করে আপনাকে দেখালাম সেটা কি ছিল? এটা দু দুই হাজার হাজার উনিশ। উনিশের স্যার। এটা কি ছিল? 2840। আচ্ছা, এটা দেখা, এখন যেটা দেখবো আমরা, আমরা তো বেজলাইন সেট করছি কি করি নাই সেটাই, তাই না? এখন আমি মনে করেন যে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি, ইয়েস, নর্মালাইজড। আর এটা কত ছিল বেজলাইন কোয়ান্টিটি? সেটা দেখতে পাচ্ছি 0.249947,248। ঠিক আছে, বেজলাইন কোয়ান্টিটি ছিল কিসের? এটা ইলেকট্রিসিটির। আমরা একটু ইলেকট্রিসিটি বেজলাইন দেখে আসি। এটা হলো আমাদের বেজলাইন ভলিউম, তাই না? 0.24994725। 0.249947,248, তাই না? এটা ইউনিট অফ মেজার মিটার কিউব আর কিলোওয়াট আওয়ার। আমার ইলেকট্রিসিটি বিল আসে কিসের উপরে? ডেফিনেটলি কিলোওয়াট আওয়ারে আসে।
তাহলে আমি ইউনিটটা দিব কিসে? কিলোওয়াট আওয়ার। তারপরে কি হচ্ছে আপনার ইন্টার দ্য বেজলাইন ইয়ার। এই বেজলাইন ইয়ারটা হলো 2019। আমার এই বেজলাইন ইয়ারে ভলিউম ছিল এত, এটা ছিল নর্মালাইজড। এটা আমার ট্র্যাকিং সোর্স করা, মানে ট্র্যাকিংটা আমি কি করি, অ্যাকুরেট করি। তারপরে কি হচ্ছে, হ্যাভ ইউ সেট এ বেজলাইন ফর দিস সোর্স। এই যে ট্র্যাকিংটা করি কোথায় দেওয়া আছে, এইখানে। Does your facility track it energy use from this source? Yes or no? যদি ইয়েস হয় তাহলে ইয়েস, ইয়েস হলে কি হবে, এটার এগেনস্টে ইয়েস দিলাম, নরমালাইজড হলো। এখানে আমি কেপিআইটা দিলাম, কেপিআইটাই হলো এখানকার হোয়াট ইজ দ্য বেজলাইন কোয়ান্টিটি ফর দ্য বেজলাইন ইয়ার। তাহলে আমার বেজলাইন ছিল এটা। তাহলে আমার মেজার কি ছিল, মেজার্স ওয়ে কিলোওয়াট অর লিটার কিউ, লিটার অর মিটার কিউব। ইন্টার দ্য বেজলাইন ইয়ার, আমার বেজলাইন ইয়ার কোন সালে কোনটা সেট করছি, আমি 2019 সালে সবগুলো আমি সেট করছি। আমি যদি ফর এক্সাম্পল 2022-এ করি তাহলে আমার বেজলাইন এখানে 2022 হবে। এই হাউ ওয়াজ ইউর বেজলাইন ক্যালকুলেটেড, এখানে দেখেন একটা কোশ্চেন ছিল, টোটাল গ্যাস কনজাম্পশন ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। আমি এখানে যেটা কি করেছি, এখানে আরেকবার দেখেন, টোটাল ন্যাচারাল গ্যাস কনজাম্পশন ডিভাইডেড টোটাল প্রোডাকশন। আমি এখানে ন্যাচারাল গ্যাস ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন, এই যে ন্যাচারাল গ্যাস টোটাল কনজাম্পশন ডিভাইডেড টোটাল প্রোডাকশন। ওকে, আমার কিন্তু এখানে সেটাই লেখা আছে, টোটাল ন্যাচারাল গ্যাস কনজাম্পশন ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। ওয়াজ দ্য বেসলাইন ভেরিফাইড, আপনার এই বেসলাইন কি ভেরিফাই করা হয়েছিল না হয়েছিল না? তো আমি ডেফিনেটলি কি লিখতে পারি, ইয়েস। আমরা কি বুঝতে পারতেছি, আমাদের কিন্তু পুরা হিগ এপিএম এর যত অ্যাসেসমেন্ট, যত সেকশনের অ্যাসেসমেন্ট আছে, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট এই সেকশনটা, যেখানে আপনার ইনফরমেশন বা ডাটা থাকতে হবে অ্যাকুরেট। কোনো জায়গায় ডকুমেন্টেশন পার্ট থাকে, যেখানে আপনার অনেক জায়গায় পলিসি থাকে, অনেক জায়গায় আপনার কি থাকে, ডকুমেন্টস আপলোড করতে হয় যে আপনি কোন ধরনের কাজ করতেছেন, সেই ধরনের পিক্টোরিয়াল এভিডেন্স থাকতে হয়, আপনার ট্রেনিং থাকতে হয়। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, বিকজ অফ এখানকার ক্যালকুলেশনটা আপনাকে অ্যাকুরেটলি জানতে হবে আপনার ইগের অ্যাসেসমেন্টটা সাকসেসফুলি সাবমিট করার জন্য। এনার্জি ইমপ্রুভমেন্ট ন্যাচারাল গ্যাস, ইয়েস। সিলেক্ট এ বেসলাইন ইয়ার 2019, কোয়ান্টিটি কত ছিল, এখানে দেখেন অরিজিনাল রেসপন্স ছিল এটা। যখন ভেরিফায়ার এখানে টাচ দিয়েছে, অর্থাৎ এখানকার ডাটাটা কারেকশন করে দিয়েছে, বা পরবর্তীতে আমার অ্যাসেসমেন্ট সাবমিট করার পরে আমি তো আর রিওপেন করতে পারি নাই, সে তখন কি হয়েছে, ভেরিফায়ার আসার পূর্বে আমি আবার কারেকশন করেছি, তখন অ্যাকুরেট ডাটা যখন দেওয়া হয়েছে, তখন এই ধরনের মার্কগুলি আসবে, যে অ্যাকুরেট যে ইনফরমেশনটা আপনি অডিটর বা ভেরিফায়ার আসার আগে যখন আপনি অ্যাকুরেট ডাটাটা পাবেন, সেই অ্যাকুরেট ডাটাটা এখানে আসবে। আর কখন আপনার মাইনাস আসবে আর কখন প্লাস আসবে, অর্থাৎ কখন পজিটিভ চিহ্ন এবং কখন নেগেটিভ চিহ্ন আসবে, যখন আপনার এটা কোন ধরনের চিহ্ন, মাইনাস চিহ্নটাকে আমরা কি বলি, এটা কি আমাদের পজিটিভ না নেগেটিভ? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারিনি স্যার, প্রশ্ন স্যার বুঝে নেই স্যার। এখানে যে চিহ্নটা আছে, এটা কি আপনার নেগেটিভ চিহ্ন না পজিটিভ সাইন? নেগেটিভ স্যার।
তাইলে নেগেটিভ যদি হয় তাহলে আপনার কি হবে, আপনার সেখানে ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যখন নেগেটিভ হবে না, পজিটিভ চিহ্ন আসবে, তখন আপনার কি হয়েছে, ইমপ্রুভমেন্ট হয় নাই। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা হলো হিগ এফপিএম এর একটা ক্রাইটেরিয়া বা একটা গাইডলাইন। তাহলে আমার পার্সেন্টেজ চেঞ্জটা কত হচ্ছে আর কোয়ান্টিটিটা কত হচ্ছে? এখানে দেখেন কোয়ান্টিটিটা 0.0000626। এটা আমরা একটু দেখে আসি 0.0062 কোথায় আছে। হ্যাঁ, এই যে জায়গাটা এখানে দেখতে পেয়েছেন, আমাদের কি হয়েছে, 0.006275 8, এই অ্যামাউন্টটা ঠিক ওখানে যেয়ে বসছে। রাইট? আপনারা কি বুঝতে পারতেছেন এই কথাটা আমি যে বললাম আপনাদের, এখানে পটেনশিয়াল সেভিংস অ্যামাউন্ট কিভাবে এসেছিল? মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার, মনে আছে স্যার। আচ্ছা, এই অ্যামাউন্টটা কোথায় বসছে? 0.006275 8, এটা কোথায় এসে বসছে? 0.006275 এই জায়গায় এসে বসছে না? জি স্যার। পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে কত? -18.0947 8। আমরা পার্সেন্টেজটা দেখে আসি কতটুকু চেঞ্জ হয়েছে। এই যে 18.0947 897, এই অ্যামাউন্টটাই তো ওখানে দেওয়া আছে, তাই না? জি স্যার। তাহলে কি আমার ইনফরমেশন গুলো এত সময় যে মানে আপনাদের সাথে কথা বলা, এই কথা বলাটা এখানে দেখতে পাচ্ছেন বাস্তবে? জি স্যার। জি স্যার। এটার ভিতরে তো আমার টাইপ করার কোনো ওয়ে নাই, আছে? স্যার, আপনি ওইখানে ইনপুট দিয়েছেন, এখানে স্যার অটোমেটিকলি চলে আসছে আর কি। না, এখানে অটোমেটিক চলে আসে নাই। এটা হলো, দেখেন এটা কি একটা ছবি না? জি স্যার। দেখতে পাইছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। তাইলে এটা নিশ্চয়ই কোনো জায়গা থেকে ক্রপ করে আনা। জি স্যার। বুঝতে পারছেন এখন অ্যাজাম্পশনটা কোথায় বাস্তবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে? পার্সেন্টেজ চেঞ্জটা কিভাবে পেলাম, এই কোয়ান্টিটিটা কিভাবে পেলাম, এখানকার হলো বেসলাইন কোয়ান্টিটি কিভাবে পেলাম, বেসলাইন ইয়ার কিভাবে পেলাম, ক্যালকুলেট ক্যালকুলেট হাউ ওয়াজ দ্য বেসলাইন, হাউ ওয়াজ ইউর বেসলাইন ক্যালকুলেটেড, এটা কিভাবে পেলাম? আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে সোলারে আমার কি ছিল না, কোনো টার্গেট ছিল না, অতএব আমার বেসলাইনের সাথে কম্পেয়ার করারও প্রয়োজন হয়নি। ওকে, এটাও আমি দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? যখন আপনি অ্যাসেসমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট ওখানে যে আপনি দেখতে পাবেন যে এখানে যখন আপনার কোনো টার্গেট নাই, তাহলে আপনি এখানে নো করে দিতে পারবেন। ঠিক আছে? বা আপনার ইমপ্রুভমেন্ট হয় নাই, তাহলে কি করে দিতে পারবেন? নো করে দিতে পারবেন। যখন ইমপ্রুভমেন্ট না হবে তখন আপনি নো করে দিতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। আর যখন আপনার এটা ইমপ্রুভমেন্ট হবে, তাহলে তার আগে কি চিহ্ন আসবে? মাইনাস। মাইনাস স্যার। নেগেটিভ চিহ্নটা আসবে। নেগেটিভ চিহ্নটা আমরা কখন কখন দিচ্ছি? যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে। পজিটিভ চিহ্ন দিব কখন? যখন স্যার, যখন ইমপ্রুভমেন্ট হবে না তখন। ঠিক আছে? কিন্তু একটা বিষয় দেখেন, আমার কিন্তু এখানে আগে মাইনাস আসে নাই, তাই না? এই জায়গাটায় আমি কি করছি, আমি এক্সেলে ক্যালকুলেশন করছি। আর ওখানে আপনি ম্যানুয়াল ইনপুট দিবেন, ওখানে যেটা ইনপুট দিবেন সেটাই আসবে। ডিজেলটাও আমরা একবার দেখে আসি। ডিজেলটা আপনার বেজলাইন ইমপ্রুভমেন্ট হয়েছে, ইয়েস দেওয়া হয়েছে। 2019-এ বেজলাইন কত ছিল? কোয়ান্টিটি 0.0099।
এটা কিসের উপরে? এটা 0.0094, এটা ডিজেলের উপরে, হ্যাঁ। এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি আমরা, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই অ্যামাউন্টটা আমার ওখানে যে বসছে, তারপরে আমার এখানে কত পার্সেন্ট সেভিং হয়েছে দেখেন, এখানে 55.164%। ঠিক আছে, এটা কিন্তু আপনি ক্যালকুলেটরে এই এক্সেলে চাপ দিলে ক্যালকুলেটর আসতেছে, তাই না? এখানে আপনার সেভিংসটা ডিজেলের উপরে, ওকে। তাহলে এটা আমি সেম মার্ক করতে পারি। তাহলে এটা হলো আপনার 0.00995, আর এটা হলো 55.1649182। এখানে দেখেন তো, দেখতে পাচ্ছি এই অ্যামাউন্ট, এই স্যার অ্যামাউন্ট দেখতে পাচ্ছি স্যার। একুরেট। জি স্যার। ওকে, এখন এই সেম ওয়েতে আপনি অর্ডারটাকেও ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, 19-এ কত ছিল টার্গেট, 21-এ কত হয়েছে বা কারেন্ট ইয়ার হয়েছে, গ্রাউন্ড ওয়াটার, এখানে সবকিছু আপনি কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এখানে যে কি ইনফরমেশন দিবেন সেটাও এখানে পাবেন। 0.000844, ঠিক আছে। এই এই দেখেন এখানে 0.00008444। তারপরে এখানে পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে কত পার্সেন্ট, -17.384646, মাইনাস এখানে আমার পজিটিভ, এখানে আমার কি আছে, এটা স্যার, নেগেটিভ চিহ্ন, আর এখানে আছে পজিটিভ চিহ্ন। তাহলে এখানকার পজিটিভ মানে আমার সেভিং হয়েছে, আর এখানে নেগেটিভ চিহ্ন মানে আমার সেভিংস হয়েছে। ক্লিয়ার? স্যার জি স্যার। এটা আমার এক্সেলে, আর এটা হলো পার্সেন্টেজ চেঞ্জের আগে আমার কি হবে, মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমরা এই ওয়েতে আমরা কম্পেয়ার করতে পারবো আমার বেস লাইন ইয়ার থেকে কারেন্ট ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার। ওকে, কম্পেয়ার এন্ড অ্যাসেসমেন্ট স্ট্যাটাস, আমরা কি বুঝতে পারছি? এখন দেখেন বা বলেন যে এখানে আমার কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে আমি অ্যান্সার করবো। আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, মোটামুটি স্যার বুঝছি স্যার। তাহলে সকলকে ধন্যবাদ, তাই তো? আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই এই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। এটা কি আছে, কনভার্সন টেবিল এনার্জি এমপুরি এট দ্য রেট বিইপিআই। ঠিক আছে, আপনি যখন আপনার ফ্যাক্টরি যখন বিএসসিআই প্ল্যাটফর্মে থাকবে, আপনার বায়ার যদি এমপুরি বিইপিআই করতে বলে, তাহলে বিইপিআইটাও করতে পারবেন। তখন দেখতে পাবেন যে ওখানে একটা অটো ফরম্যাট দেওয়া আছে কিছু,
রুলস বা ফর্মুলা, ওই অনুযায়ী আপনি অ্যাজ ইউজুয়াল এখানে রেফারেন্স সোর্স হিসাবে নিয়ে ইলেকট্রিসিটিকে কত কিলোওয়াট হচ্ছে কনভার্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল আমি 1 কিলোওয়াট বিদ্যুৎকে কিভাবে ইউনিটে নিতে পারি, সেম ওয়েতেই নিতে পারবো, কিন্তু রেজাল্ট হবে আলটিমেটলি সেম। ওকে, এখন লক্ষ্য করেন 1 মিটার কিউব আপনি যখন আহ, কি ইউজ করতেছেন, ন্যাচারাল গ্যাস ইউজ করতেছেন, তখন সেটা কনভার্ট হচ্ছে এক্সপেক্টেড কনভার্টেড কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, আপনি গ্যাস ইউজ করতেছেন মিটার কিউবে, আপনার কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 0.902, তাহলে আপনার এক্সপেক্টেড যে কিলোওয়াট হচ্ছে সেটা কনভার্ট হচ্ছে কিসে, কিলোওয়াট আওয়ারে, কি থেকে হচ্ছে, কিউবিক মিটার ন্যাচারাল গ্যাস থেকে। ওকে, স্যার এটা স্যার স্যার 1 মিটার কিউব গ্যাসে স্যার আমরা কত কিলোওয়াট করবো স্যার? এইভাবে কোনো নাই স্যার, মানে। হ্যাঁ সেটাই তো এইখানে পাচ্ছি আমরা। এই যে 1 মিটার কিউব ন্যাচারাল গ্যাসকে আমি যখন কিলোওয়াট আওয়ারে, অর্থাৎ আমরা যদি সহজে বলি কত ইউনিট বিদ্যুৎ বিল হইলো, কত ইউনিটটারে আমরা এখানে কিলোওয়াটে নিচ্ছি, যেটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা সেটাকে কিভাবে বলতেছি, কিলোওয়াট আওয়ারে। তাহলে আমার মনে করেন 1 মিটার কিউব গ্যাস ইউজ করলে আমার কত কিলোওয়াট আমার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে তাইলে? 0.902 স্যার। 0.902। ওকে, তারপরে আছে এই যে আপনার এলপিজি, মনে করেন এলপিজি আপনার এত, এলপিজি যখন ইউজ করবেন প্রতি লিটার, তখন কত কিলোওয়াট বিদ্যুৎ হবে, উৎপাদন হবে 6.65। তারপরে এলপিজি সেম আমি নিচ্ছি। তারপরে কেরোসিন, কেরোসিনে লাইট মিডিয়াম হেভি ফুয়েল অয়েল। তারপরে কোল। এখানে কিন্তু আপনি দেখবেন যে এখানকার ইউনিটটা কি, এটা কিন্তু ওয়ান মানে কি 1 কেজি, নো, এখানে 1 টন। ঠিক আছে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে হলো এখানে সোলার, সেম এজ সোলারে তো আর কি বলতাম, সেম। তাহলে আপনার বায়োডিজেল, যদিও অনেক জায়গায় ইউজ হয় আবার অনেক জায়গায় ইউজ হয় না, অনেকে জানে জানে না। পেট্রোল, এটা রোড ডিজেল বলতে আমরা নর্মালি জেনারেটরে যে ডিজেলটা ইউজ করি। ঠিক আছে, তো এটা এইভাবে দেওয়া আছে, আপনারা জাস্ট অ্যাট এ গ্লান্সের জন্য বলা হচ্ছে যেন আপনারা কখনো ঘাবড়ে না যান। যখন আপনার বস বা আপনার কোনো একটা কাজের জন্য দরকার হবে এই জিনিসটা করার জন্য, তখন আপনি আলটিমেটলি কি করতে পারবেন, এখান থেকে এই অনুযায়ী এই ফরম্যাটে আপনি টোটাল কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে, কিলোওয়াট আওয়ারে। হ্যাঁ, ওকে। জি স্যার। এখান থেকে আপনি চাইলে আপনার টোটাল প্রোডাকশনকে নিয়ে আসতে পারেন, টোটাল ডিভাইডেড করতে পারেন, অনেক 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 ইয়ে আছে এটার ভিতরে, এটা দিয়ে আপনি চাইলে অনেক ধরনের কিসে নিতে পারেন, একটা ফ্যাক্টরির প্রেজেন্ট সিচুয়েশন কি, কত কিলোওয়াট, হ্যাঁ, আপনার বিদ্যুৎ কনজিউম হচ্ছে বা ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, বা নট অনলি ইলেকট্রিসিটি, ওভারঅল কত ইউনিট আপনার এনার্জি কস্ট হচ্ছে, এই ইনফরমেশনটা এটার ভিতরে দিয়ে আপনি পেয়ে যাবেন। ওকে, যদি আপনার কাছে এখানকার যে প্যারামিটার, প্যারামিটার বলতে যে ইনফরমেশন গুলি লাগবে, এই ইনফরমেশন গুলি অ্যাকুরেট দিতে পারেন। তো এটাই ছিল মোটামুটি আজকের প্রেজেন্টেশন। আর তাহলে সবাই যেহেতু বুঝতে পারছি, কারোর কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই করতে পারেন। আবারও সবাইকে বলছি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।